হবে। সেটা হচ্ছে আমাদের সেনাপ্রধানের উপরে চাপ আছে শোনা যায় যে তিনি যেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে সেটাকে বাদ দিয়ে তিনি যেন জরুরি অবস্থা ঘোষণা করেন এবং সামরিক আইন বা সামরিক শাসন জারি করেন। এই ধরনের একটা আলাপ, এইটা নাকি এখনো একই ধরনের আলাপ তার উপরে চাপ তার উপরে চলছে। দুদিন থেকে একটা আলোচনা বেশ জোরে সোরে উচ্চারিত হচ্ছে। সেনাবাহিনীর মধ্যে একটা অভ্যুত্থান চেষ্টা হয়েছিল এবং এই চেষ্টাটা হয়েছিল মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে। ইতিমধ্যেই তাকে চাকরিচ্যুত করা হয়েছে, তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, তাকে গ্রেফতার করা হয়েছে এবং ক্যান্টনমেন্টে আটকে রাখা হয়েছে। সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের প্রধান এবং উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা সেনা প্রধানের উপরে চাপ দিয়ে যাচ্ছেন সেনা শাসন জারি করবার জন্য, অথবা অন্তত জরুরি অবস্থা জারি করে আজ রাত 8টায় যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবার কথা সেটা যাতে পিছিয়ে যায়, অন্তত এই ব্যবস্থাটা করার জন্য সেনাপ্রধানের উপরে তারা চাপ দিয়ে যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখতে পারবেন ভারত থেকে 6 সমন্বয়ককে চাপ দেওয়া হয়েছে যেন বিএনপি বা আর অন্য কাউকে ক্ষমতা না দেওয়া হয়, যেন আওয়ামী লীগকে ক্ষমতাটি ফিরিয়ে দেওয়া হয়, এমন কথাই কিন্তু শোনা যাচ্ছে গণমাধ্যমে। কতটা সত্য এই কথাগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতর মাধ্যমে সব কিছু দেখতে পারবেন আপনারা। তার জন্য ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সেই সাথে জাহিরটাকে এবং গোলাম মাওলানা রানী সাহেব কী কী বলেছে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। তার জন্য ধৈর্য ধরে এই ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না। সেই সাথে যে ভিডিওর অংশ বেশি দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। তার জন্য এই ভিডিওটি লাইক দিয়ে চলুন আমরা এখনই বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে নেই। একটা আলোচনা বেশ জোরে সোরে উচ্চারিত হচ্ছে। সেনাবাহিনীর মধ্যে একটা অভ্যুত্থান চেষ্টা হয়েছিল এবং এই চেষ্টাটা হয়েছিল মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে। ইতিমধ্যেই তাকে চাকরিচ্যুত করা হয়েছে, তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, তাকে গ্রেফতার করা হয়েছে এবং ক্যান্টনমেন্টে আটকে রাখা হয়েছে। নানা আলোচনা আমাদের সামনে আসছে। তবে আইএসপিআর এর পক্ষ থেকে কেবলমাত্র তার চাকরিচ্যুতির বিষয়টা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি তাকে যখন চাকরিচ্যুত করা হয় একই সাথে আরও 4 জন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে, অর্থাৎ আগের যে ইউনিটগুলোতে তারা ছিলেন সেখান থেকে সরিয়ে তাদেরকে নতুন ইউনিটে যুক্ত করা হয়েছে। ফলে এই আলোচনাটা এখানেই শেষ হয়ে যায়। অভ্যুত্থান চেষ্টা হয়েছিল কিন্তু এটা ব্যর্থ হয়েছে। কিন্তু গতকাল বিকেল থেকে আরেকটা আলোচনা সামনে এসেছে। সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের প্রধান এবং উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা সেনা প্রধানের উপরে চাপ দিয়ে যাচ্ছেন সেনা শাসন জারি করবার জন্য, অথবা অন্তত জরুরি অবস্থা জারি করে আজ রাত 8টায় যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবার কথা সেটা যাতে পিছিয়ে যায়, অন্তত এই ব্যবস্থাটা করার জন্য সেনাপ্রধানের উপরে তারা চাপ দিয়ে যাচ্ছেন। এ ধরনের চাপ যদি সেনাপ্রধানের উপরে থেকেও থাকে তারপরে সেই বিষয়টা গোপনই থাকবে। ফলে এ ধরনের কোনো চাপ যদি সত্যিই সেনাপ্রধানের উপরে থেকে থাকে এবং ক্যান্টনমেন্টে যদি আসলেও কোনো অস্থিরতা থেকে থাকে সেটা আমাদের পক্ষে জানবার কথা না। তবে কিছু বিষয়কে আমরা যদি একটু মিলিয়ে দেখি তাহলে হয়তো আমরা কিছু ধারণা পেতে পারি। মেজর জেনারেল জিয়াউল আহসান সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি, তিনি চাকরিচ্যুতির আগ পর্যন্ত এনটিএমসির মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন। 2009 সালে মেজর থাকাকালীন অবস্থায় তিনি র্যাব 2 এর উপ অধিনায়ক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল পদোন্নতি পেয়ে তিনি র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে যোগদান করেছিলেন। পরবর্তীতে তিনি এনটিএমসির পরিচালক এবং তারপর মহাপরিচালক হন। এখানে র্যাবের গোয়েন্দা শাখার বিষয়টি আলোচনায় আসায় আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এই আন্দোলন চলাকালীন অবস্থায় যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো সম্পূর্ণভাবে, মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড কানেকশন, পাশাপাশি কারফিউ জারি করা হলো, সেনাবাহিনী নামানো হলো, সে সময় যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল সরাসরি সেলুলার ফোন কল। সে সময় আমাকে বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে হয়েছে যে কোনো একটা কারণে, এবং এরপর র্যাবের গোয়েন্দা শাখা, পরবর্তীতে মিডিয়া উইং থেকে টেলিফোন আসা এবং পরবর্তীতে আমার নিজের বাসায় অবস্থান করতে না পারা, এই বিষয়গুলো নিয়ে আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। যে রিপোর্টটা করার পর সরিয়ে ফেলা হয়েছিল সেটা আমি একটু পড়ি। অভ্যুত্থানের চেষ্টা, সেনাবাহিনীর শীর্ষ 5 কর্মকর্তাকে গ্রেফতারের অপেক্ষা। সেনাবাহিনীর শীর্ষ 5 জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তারা শেখ হাসিনার পদত্যাগের সাম্প্রতিক ঘটনায় সেনাপ্রধানকে সহযোগিতা করেননি এবং সেনাপ্রধানকে চাপ দিয়ে সামরিক আইন জারি করার চেষ্টা করেন। তাদেরকে এখন সামরিক আদালত বা কোর্ট মার্শালের আওতায় গ্রেফতারের অপেক্ষায় আছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার সন্ধ্যায় সংশ্লিষ্ট সূত্র ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল মুজিব, মেজর জেনারেল জিয়া এনটিএমসির মহাপরিচালক, এনএসআইয়ের মহাপরিচালক, সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি এবং এসএসএফ মহাপরিচালক। সেনাবাহিনীতে অভ্যুত্থান চেষ্টা হয়েছে বলে যেদিন রিপোর্ট প্রকাশিত হয়েছে, যে রিপোর্টটা পরে সরিয়ে ফেলা হয়, সেদিনই আইএসপিআর নিশ্চিত করে সেনাবাহিনীর উচ্চ পদে বেশ কিছু রদবদল হয়েছে। এবং অভ্যুত্থান চেষ্টা হয়েছে বলে যে রিপোর্টটা হয়েছিল সেখানে বলা হয়েছিল মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে এটা করার চেষ্টা করা হয়েছে এবং সেনাবাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা এর সাথে যুক্ত ছিলেন। এবং একই দিন আইএসপিআর এর পক্ষ থেকে আমরা অফিসিয়ালি জানতে পারি 5 জন কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবস্থা নিয়েছে, তাদের মধ্যে একজন মেজর জেনারেল জিয়াউল আহসান, যাকে চাকরিচ্যুত করা হয়েছে। ফলে দুটো বিষয়কে যদি আমরা মিলে দেখি তাহলে আমাদের ধারণা হতে পারে যে বিষয়টি ছড়িয়ে পড়েছে এবং যে রিপোর্টটা হয়েছিল পরে সরিয়ে ফেলা হয়েছে সেটা সত্যি হয়ে থাকতে পারে। আমরা আইএসপিআর যেটা জানিয়েছিল সেই রিপোর্টটা দেখি। সেনাবাহিনীর উচ্চ পদের রদবদল, ডেইলি স্টার এই রিপোর্টটা করেছে। মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় বেশ কিছু পদে রদবদল আনা হয়েছে। মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর তথ্য জানিয়েছে। এতে জানানো হয় মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ করা হয়েছে। এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শুরুতেই বলছিলাম, গতকাল বিকেল থেকে আরেকটা আলোচনা শুরু হয়েছে। সেনাপ্রধানের ওপর সেনাবাহিনীর উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা সেনা শাসন জারির জন্য চাপ সৃষ্টি করছেন। আজ রাত 8টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেবার কথা। তার আগেই সেনা শাসন জারি কিংবা অন্তত জরুরি অবস্থা জারির একটা চাপ সেনাপ্রধানের ওপরে আছে। জরুরি অবস্থা জারি করে আপাতত অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়াটা পিছিয়ে দেওয়া এবং এই সময়ের মধ্যে পরিস্থিতিটা এমন দিকে নিয়ে যাওয়া যাতে সেনাবাহিনী ক্ষমতা নিজেদের হাতে নিতে পারে, এ ধরনের একটা চাপ সেনাপ্রধানের ওপরে আছে। কিন্তু যেহেতু সেনাবাহিনীর পক্ষ থেকে অর্থাৎ আইএসপিআর এ ব্যাপারে কিছু জানেনি, সুতরাং বিষয়টা পুরোপুরিভাবে নিশ্চিত করা যাচ্ছে না। কিন্তু একই রকমভাবে আমরা যদি ধরে নিই, একটা রিপোর্ট হয়েছিল অভ্যুত্থান চেষ্টার, সেটা সরিয়ে ফেলা হয়েছে এবং একই দিন আমরা দেখেছি আইএসপিআর কনফার্ম করেছে মেজর জেনারেল জিয়াউল আহসানকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আরও বেশ কয়েকজন কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তাকে বদলি করা হয়েছে, তাদের আগের ইউনিট থেকে সরিয়ে নতুন ইউনিটে সংযুক্ত করা হয়েছে। এ কারণে এই আলোচনাকেও পুরোপুরি ভিত্তিহীন বলে আমরা উড়িয়ে দিতে পারছি না। সুতরাং আমাদের সতর্ক থাকা খুবই জরুরি। 3 দিন যাবত দেশে কার্যত কোনো সরকার নেই, পাশাপাশি সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে, অনেক জায়গায় ডাকাতি ছিনতাইয়ের খবর পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে যে কোনো কিছুই ঘটে যেতে পারে, এ কারণে আমাদের সতর্ক থাকাটা অত্যন্ত জরুরি, অন্তত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করবার আগ পর্যন্ত। যদিও এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে কাজ করবে এবং এটাও কি আরেকটা 111-এর মতো মিলিটারি ব্যাট সরকার কিনা, সে ব্যাপার নিয়ে আমার নিজস্ব মতামত আছে, সেটা আমি পরবর্তীতে কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব। শেষ করার আগে র্যাবের গোয়েন্দা শাখা এবং মিডিয়া উইং নিয়ে এই আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার থেকে সরকার পতনের 1 দফা দাবির এই আন্দোলনকে কেন্দ্র করে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করি। আগে বলছিলাম, তখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, কারফিউ জারি করা হয়েছে, সেনাবাহিনী নামানো হয়েছে, মাঝখানে 1 ঘন্টা 2 ঘন্টা করে শিথিল থাকে কারফিউ। সে সময় যোগাযোগগুলো করতে হতো সরাসরি মোবাইল নাম্বারে। এটা সেই সময় যখন নাহিদ ইসলামকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে পিটিএ পূর্বাচলে একটা জায়গায় ফেলে রাখা হয়। আসিফ মাহমুদ এবং আবু বকর মজুমদারকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আসিফ মাহমুদ পরে জানিয়েছেন তাকে 4 দিন ধরে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছিল। এই সময় ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় 65 জনের সমন্বয় কমিটিতেও সম্ভবত আছেন, তার সাথে আমার যোগাযোগ হয় এবং তিনি আমাকে অনুরোধ করেন সমন্বয়কদের মধ্যে একটা যোগাযোগ স্থাপনের জন্য এবং তিনি বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের নম্বর আমাকে দেন। তখন থেকে যোগাযোগটা শুরু হয় এবং এই সময় 8 দফা 9 দফা নানান আলোচনা আসছে। গণমাধ্যম এক এক সময় এক এক দফা প্রচার করছে। একই দিনে কোনো পত্রিকাতে 8 দফা দাবির কথা আসছে, কোনো পত্রিকাতে 9 দফার কথা আসছে, কোথাও 65 জন সমন্বয়কের 62 জনের একটা বিবৃতি আসছে, আবার ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়কদের আলাদা আলাদা বিবৃতি আসছে এবং এক ধরনের কনফিউশন তৈরি হয়েছে 8 দফা এবং 9 দফা নিয়ে। সে সময় বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, বরিশাল, এরকম বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় সমন্বয়কদের মধ্যে যোগাযোগের মাধ্যমে 9 দফা দাবি ঢাকায় অবস্থানরত কেন্দ্রীয় একজন সমন্বয়কের মাধ্যমে এটা গণমাধ্যমে দেওয়া হয়। কিন্তু সে সময় মেইল করা যাচ্ছে না এবং হোয়াটসঅ্যাপও করা যাচ্ছে না, ফলে এটা মেসেজ আকারে বিভিন্ন জনকে পাঠাতে হয়, তারা কিছু কারেকশন করে আবার আমাকে পাঠান এবং তারপর এটা নিয়ে আবার পত্রিকা অফিসগুলোতে দৌড়াতে হয়, যেহেতু মেইল করা যাচ্ছে না। মিডিয়া হাউসগুলোতে আবার সমন্বয়কদের সাথে কথা বলিয়ে দিতে হয়, কারণ এই বিবৃতি আসলেই তারা পাঠিয়েছেন কিনা সেটা কনফার্ম করবার জন্য এবং নিরাপত্তার কথা বিবেচনায় তারা সরাসরি মিডিয়া হাউসে তাদের টেলিফোন নম্বর দিয়ে কথা বলবেন না, ফলে আমার টেলিফোন নম্বর দিয়ে মিডিয়া হাউস থেকে তাদের সাথে কথা বলিয়ে দেবার একটা ব্যবস্থা করা হয় এবং এই প্রক্রিয়ায় কারফিউর প্রথম 3 দিনে সমন্বয়করা 8 দফার জায়গায় 9 দফা এস্টাবলিশ করতে সক্ষম হয়। কিন্তু এর মধ্যেই আমার মোবাইল নম্বর অনেক বেশি এক্সপোজড হয়ে গেছে, ফলে মোবাইলে কল আসলো প্রথমে র্যাবের মিডিয়া উইং থেকে এবং আমার সম্পর্কে জানতে চাওয়া হলো আমি কোনো গণমাধ্যমে কাজ করি কিনা, আমার নাম কি করি, কোথায় লিখি, এবং পরে গোয়েন্দা শাখা থেকে কল আসলো এবং তখন বুঝতে পারলাম তারা আমার সম্পর্কে বেশ জেনে শুনেই কল করেছে। আমি কি বলি, আমি কি লিখি, আমার কলাম সম্পর্কে, আমার কথা বলা, এই চ্যানেলে যে আমি কথা বলি, এগুলো সম্পর্কে তারা অনেক কিছুই জানেন। তারা সেগুলো নিয়ে আমার সাথে কথা বলবার চেষ্টা করলেন, এক ধরনের বন্ধুত্বপূর্ণভাবে শুরু করলেন, কিন্তু শেষের দিকে এটা আসলে থ্রেট ছিল। এর মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস ইউরোপ থেকে ঢাকায় অবতরণ করবেন। আমি তার নিরাপত্তার কথা ভেবে একটু বিচলিত বোধ করছি, কারণ শেখ হাসিনার নিয়োগকৃত গোয়েন্দা এবং শীর্ষ সেনা কর্মকর্তারা সবাই এখন শপথে বহাল আছেন। এই লোকগুলো যে শুধু স্বৈরাচারী শেখ হাসিনার প্রতি সহানুভূতিশীল তাই নয়, একই সাথে এরা ইন্ডিয়ার খুবই অনুগত এবং বিশ্বস্ত অনুচর। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে, এই বাক্যটি দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সেই জন্যেই আস্থার সাথে বলতে পেরেছেন। ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল হামিদ একজন খুবই ধূর্ত, নিষ্ঠুর, দুর্নীতিবাজ অফিসার। বিগত 3 সপ্তাহ জুড়ে স্বৈরাচারী শেখ হাসিনা দেশের মানুষের উপরে যে হত্যাকাণ্ড চালিয়েছিল তার অন্যতম পরিকল্পনাকারী, উদ্যোক্তা এবং নির্দেশদাতা ছিলেন এই মেজর জেনারেল হামিদ। পতিত স্বৈরাচারের এত বড় দোসর হয়েও তিনি এখনও দেশের সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দা বাহিনীর মহাপরিচালক পদে দুর্দান্ত প্রতাপে বহাল থাকেন কিভাবে? যে ডিজিএফআইয়ের হেফাজত থেকে গুম হয়ে যাওয়া মানুষকে
আয়নাঘর থেকে উদ্ধার করা হলো। সেই সংস্থার মহাপরিচালক এখন এই ঘাতক সংস্থা পরিচালনা করেন কোন শক্তিতে, কোন নৈতিকতায়, কোন বলে, কোন বৈধতায়? তার চাকরি থাকে কিভাবে? তিনি মুক্ত থাকেন কি করে? তাকে এখনই অ্যারেস্ট করুন। এমন অফিসারেরাই পুলিশে কর্মরত তাদের সমগোত্রীয় ঘাতকদেরকে ঢাকা ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন সেনানিবাসের নিরাপদ আশ্রয় দিয়ে রেখেছেন। পুলিশের আইজি আব্দুল্লাহ মামুন, কমিশনার হাবিব, এসবি প্রধান মুনির, অ্যাডিশনাল আইজি আতিক, বিপ্লব এই সহ ডজন কুমার কুখ্যাত খুনি গ্রেপ্তার এড়িয়ে আয়েসে ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থান করছেন। আমার কাছে খবর আছে, গণ অভ্যুত্থান এবং বিপ্লবের প্রারম্ভিক সাফল্যের পর শুরুতেই যে সমস্ত কর্মকর্তাকে চাকরিচ্যুত করে অ্যারেস্ট করার কথা, মেজর জেনারেল হামিদ তাদের মধ্যে অন্যতম। লোকটা সেনাপ্রধানের পূর্ণ আস্থা উপভোগ করে বহাল তবিয়তে ক্ষমতা ধরে রেখেছে। একই সাথে শোনা যাচ্ছে যে গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা এবং কে প্রধান উপদেষ্টা, কারা কারা উপদেষ্টা হবেন সেসব বিষয় নিয়ে সমঝোতার নামে দর কষাকষি এবং নানা ক্রিয়া কৌশল অবলম্বন করছেন এই গোয়েন্দা প্রধান। অতি দ্রুত এই লোকটির বিরুদ্ধে ব্যবস্থা না হলে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের সকল সদস্যই অনিরাপদ থাকবেন। আয়নাঘর কারা বানিয়েছে? ডিজিএফআই তো। সেই আয়নাঘরের বন্দিরা যে একে একে ছাড়া পাচ্ছে, সেটা কার কমান্ডে ছিল? ওর ছেলে ইফরাত জাওয়াদ, ইউনিভার্সিটি অফ টরন্টোতে পড়ে। 6 হ্যাডন এভিনিউ টরন্টোতে যে বাসা কিনেছে যে জেনারেল হামিদ, টাকা পাঠিয়েছে কিভাবে ওকে জিজ্ঞেস করেন। সব হিসাব আমাদের কাছে আছে, এক এক করে ধরবো। আরো প্রশ্ন আছে। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদেরকে কেন যেতে হলো কুখ্যাত ব্যবসায়ী হামিম গ্রুপের মালিক একে আজাদের টেলিভিশন চ্যানেল 24-এ? ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলার জন্য সেখানে যেতে হবে কেন? এই বাটপাড়ের আতিথেয়তা কেন গ্রহণ করতে হবে? কোন কারণে? লোকটা যে খুনি হাসিনার মনোনয়ন এবং অনুগ্রহ নিয়ে তার 15 বছরের ফ্যাসিবাদী শাসনামলে বিজিএমইএ এবং এফবিসিসিআর সভাপতিত্ব করেছে, তাই ছাত্র নেতাদেরকে জানানো হয়নি কেন? এই সকল কুখ্যাত ব্যবসায়ীর কারণে যদি খুনি হাসিনার আমলে বাংলাদেশের সমস্ত ট্রেড বডিতে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, গণতান্ত্রিক চর্চা বন্ধ হয়ে যায়, ফরিদপুর বাড়ি এই পরিচয় এবং প্রভাবে একে আজাদ সহ আরও কিছু ব্যবসায়ীর সাথে মিলে তাদের স্বৈরতান্ত্রিক কর্তৃত্বের অধীনস্থ করেছিল পুরো দেশের বাণিজ্যিক সংস্থাগুলোকে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়ে যারা ডেট সার্ভিস এবং ঋণ পরিশোধ করেনি, কুখ্যাত ব্যবসায়ী একে আজাদ তাদের মধ্যে অন্যতম। হিসাব করে দেখেন। এর উপরে দৈনিক সমকাল, চ্যানেল 24 এই দুইটার মালিক। এই সমকালেই কাজ করতো সেই লোক যে বলেছিল যে আপনার নোবেল প্রাইজ পাওয়ার জন্য এখন লবিং করা দরকার। আমরা নাম দিয়েছিলাম সমতেল, মনে আছে? তার মালিকানাধীন ফ্যাক্টরিগুলোতে শ্রমিকদেরকে ন্যায্য মজুরি দেওয়া হয় না, তাদের উপরে দমন পীড়ন চালানো হয় এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে টাকা দিয়ে শ্রমিক নেতা হত্যার অভিযোগ আছে এর বিরুদ্ধে। দেশের সমস্ত বিরোধী দল যখন গত 7 জানুয়ারির ডামি নির্বাচন বয়কট করে, তখন এই ভদ্র মানুষের বেশধারী দুর্বৃত্ত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ফরিদপুর শহর থেকে নির্বাচিত হয়েছিল। তারপরেও একে আজাদের বিজয়ী হতে সাহায্য নিতে হয়েছিল ডিজিএফআই এর বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল হামিদের। আওয়ামী ফ্যাসিস্ট দুঃশাসনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এমন সব ব্যবসায়ীদের কাছে আন্দোলনকারী নতুন প্রজন্মকে নিয়ে যেতে হবে কেন? যেখানে আমরা মনে করি 2014, 2018, 2024-এ অনুষ্ঠিত জাতীয় সংসদের সকল নির্বাচন বাতিল করতে হবে এবং এতে জালিয়াতি এবং বল প্রয়োগের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছিলেন তেমন সকল এমপিকে জেলে পুরতে হবে। এইবার আসেন আরেকজনকে নিয়ে আলাপ করি। এই শাহাবুদ্দিন সুপ্পু 1983 সালে স্পেশাল বিসিএস দিয়ে মুক্তিযোদ্ধা কোঠায় মুনসেফ হিসেবে সরকারি চাকরিতে যোগদান করে। কর্মজীবনের শুরু থেকে একজন সে চরিত্রহীন, দুর্নীতিগ্রস্ত, অযোগ্য বিচারক হিসেবে সর্বমহলে নিন্দিত, ঘৃণিত ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে। কর্মজীবনে এমন এমন জায়গায় সে নিয়োগ নিত যেখানে ঘুষ খাওয়া যায় এবং উচ্চ মূল্যে রায় বিক্রি করা যায়। ওই রকম জায়গাগুলোতে বা স্টেশনগুলোতে ট্রান্সফার হয়ে প্রভূত বিত্ত বৈভবের মালিক হয়েছে এই চুপ্পু। বিচারকের চাকরি থেকে অবসরে যাওয়ার পরে দুর্নীতির মহারানী শেখ হাসিনা তাকে দুদকের কমিশনার পদে নিয়োগ দেয়। এইখানে তার কাজ ছিল চাঁদাবাজি করা এবং চাঁদাবাজি করতো এই আইনমন্ত্রীর সাথে মিলে, হাসিনার আইনমন্ত্রীর সাথে মিলে। ওইখানে তার একমাত্র কাজ ছিল নানা পর্যায়ে ব্যবসায়ীদেরকে দুদকের তদন্ত জালে আবদ্ধ করে কোটি কোটি টাকা আদায় করা। সব ব্যবসায়ীরা আমার কথার প্রমাণ দেবে। বিচারকদের মধ্যে ইন্ডিয়ান এজেন্ট হিসেবে কুখ্যাতি অর্জনকারী এই শাহাবুদ্দিন চুপ্পুকে চোরের রানী শেখ হাসিনা খুব পছন্দ করত। চাকরি জীবনের সকল পর্বে ফ্যাসিস্ট শাসক শেখ মুজিবের মেয়েকে নগদ টাকার বান্ডিল দিয়ে আসতো এই চুপ্পু। তাদের দুইজনের সম্পর্ক ছিল দুর্নীতির অর্থ ভাগাভাগি করার মতো গোপন এবং খুবই ঘনিষ্ঠ। সাংবিধানিক পদ দুদকের কমিশনার হিসেবে সে অবসরে গেলে কারাল রানী তাকে লুট করা ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগের ব্যবস্থা করে। সেখানে বসে চুপ্পু সারাক্ষণই দেশ লুটকারী এস আলমের নির্দেশ অনুযায়ী সকল ধরনের অন্যায় কার্যক্রম পরিচালনা করত। এই লুটের সাথে তার চুরি বাটপাড়ির সম্পর্ক বিচারিক জীবন থেকে শুরু হলেও দুদকের কমিশনার হিসেবে চুপ্পু এই কুখ্যাত ব্যবসায়ীর অপরাধ কর্মের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠে। তার নির্দেশ অনুযায়ী বিভিন্ন ব্যবসায়ীর উপরে তদন্ত শুরু করে চুপ্পু তাদের সম্পত্তি, বাড়ি, জমি, ব্যাংক বা কোম্পানির শেয়ার এস আলমের কাছে কম দামে বিক্রি করতে বাধ্য করত। বাংলাদেশের সমস্ত ভিকটিম ব্যবসায়ী এর প্রমাণ দেবে। সফলভাবে অজস্র অপকর্ম সম্পন্ন করার পুরস্কার হিসেবে শেখ হাসিনা তার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যের অন্যতম সহযোগী এস আলমের পরামর্শে চুপ্পুকে বাংলাদেশের রাষ্ট্রপতির আসনে বসায় দেয়।
ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই পচা দেশের সেরা দুর্নীতিবাজ এবং ইন্ডিয়ান এজেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি মেনে কাজ আগায় নিতে হবে বলে যে শিক্ষকেরা জ্ঞান দিচ্ছেন তারা নিশ্চয়ই হুঁশ হারায় ফেলছেন। এই চুপ্পু মুজিব বাহিনীর লোক, ট্রেন্ড লোক, মুজিব বাহিনীকে ট্রেন করছে। বাংলাদেশের প্রেসিডেন্ট যাদেরকে বানাইছে হাসিনা সব কয়টা ট্রেন্ড লোক, আব্দুল হামিদও ট্রেন্ড লোক। এমন দাগী অপরাধীদেরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ থেকে লাথি মেরে বের করে দিয়ে এদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে না পারলে এই গণ অভ্যুত্থান, বিপ্লব, শত শত শহীদের আত্মদান, অজস্র মানুষের অঙ্গহানি, অন্ধ হয়ে যাওয়া এবং অপরিসীম দুঃখ কষ্ট বৃথা যেতে বাধ্য হবে। পতিত সরকারের রাষ্ট্রপতি চুপ্পু, ডিজিএফআই এর মহাপরিচালক খুনি মেজর জেনারেল হামিদ এবং কুখ্যাত ব্যবসায়ী এ কে আজাদকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সকল প্রক্রিয়া থেকে দূরে সরাই দিতে হবে। তা না করতে পারলে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হবে। এই বিপ্লবকে আর জন আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে না এই তত্ত্বাবধায়ক সরকার। আমরা চাই এই সরকার সফল হোক, আমাদের সমর্থন থাকবে, কিন্তু আমরা চাই না আওয়ামী লীগের হাতে অস্ত্র তুলে দিতে। আমরা চাই না আওয়ামী লীগ এটা বলুক এই সরকার ব্যর্থ হয়েছে। আমরা চিনি কারা হাসিনার অনুগ্রহ পাইছেন, আমরা জানি বাংলাদেশে ভারতের স্বার্থ কারা রক্ষা করে। আমরা যদি এদের কাউকে শাসন ক্ষমতার ধারে কাছে দেখি, বাঘের মতো ধাপায় পড়বো আর কচ্ছপের মতো কামড়ায় ধরবো, ছাড়ন নাই। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।